গণভোট এবং এই সংস্কার কমিশন, কি সংবিধান সংস্কার পরিষদ যে আদেশ, এগুলো বেআইনি, ইল্লিগাল, সেটা ঠিক আছে। জামাত যদি মনে করে এটাই লিগাল, তারা আন্দোলন করুক, জনগণকে জনমত গঠন করুক। জনমত গঠনে যদি জনগণ তাদের পক্ষে নামে, সেটা জনগণ দেখবে। অন্য জনগণ যারা এটার পক্ষে না, বিএনপি, রাজনৈতিক দল সহ অন্যরা, এটি তো সুস্থ প্রতিযোগিতা। কিন্তু আমি প্রত্যাশা করব জামাত যেন ওই অতীতের মতো এটার নামে মব কালচার চালু না করে, যাতে সাধারণ মানুষকে হয়রানি না করে। তারা তাদের রাজনৈতিক অধিকার আছে, সেটা বাস্তবায়ন করুক। আমিও মনে করি যে কোনো বিষয় মিছিল মিটিং করা গণতান্ত্রিক অধিকার, করবে না কেন? কিন্তু এখানে একটা সমস্যা, আমাদের এখানে কমেন্টও আছে, বা এটা বিরোধী দলও বিরোধী জোটও বলার চেষ্টা করে, যে এই সংবিধানের পক্ষে যারা কথা বলে, তারপরে জুলাই মানে গণভোটের বিপরীতে যারা কথা বলে, তারা হচ্ছে যে ভারতপন্থী, ভারত প্রতিষ্ঠিত করতে চায়, তারপরে আওয়ামী লীগ পন্থী, মানে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এরকম এখানেও অসংখ্য কমেন্ট আসতেছে। আসলে একটা শ্রেণীর মাথায় ঢুকে গেছে বা ঢুকিয়ে ফেলা হয়েছে। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য না, ঠিক আছে। এই মূর্খতা যারা করছে, যে দর্শক বন্ধুরা এগুলো লিখছে, তাদের প্রতি আমার সম্মান। তবে তাদের প্রতি আমার রাগের চেয়ে তো করুণা হয়, তাদের প্রতি আমার মায়া লাগে, যে এত বিভ্রান্ত এবং স্বাধীনতা বিরোধীরা তাদের মাথায় এমনভাবে ব্রেন ওয়াশ করেছে। এইটার সংখ্যা বেশি না, হাসিনা আক্তার। আমি তো অন্যান্য টকশোও যাই, বা ধরেন শেখ হাসিনার সময়, আন্দোলনের সময় আপনার টকশোয় যেতাম, অন্য টকশোয়, ওই ঘুরে ফিরে 15-20টা লোকই, এতে ঘাবড়ানোর কিছু নাই। আমি তাদের অনুরোধ করব, যদি তাদের বোধোদয়ের জন্য 72-এর মূল সংবিধান পড়ুক, পরে একদিন দরকার হলে আপনার সামনে এসে বুঝা যে এই সংবিধানে ভারতের আধিপত্য কোথায়। ওই মূর্খদের আমি প্রশ্ন করতে চাই, এখন তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়, এইটা কোন আধিপত্যবাদ? আমরা ভারতীয় আধিপত্যবাদেরও বিরোধী। ভারত আমাকে কোনো অপমান করবে, আমি সবার আগে প্রতিবাদ করব। আমি বহুদিন বলেছি, মৌলানা ভাসানী বলেছিল, আমাদের মুসলিম জননেতা, যে আমরা পিন্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না। তা আমি এখন বলি, দিল্লির দাসত্ব যেরকম আমরা করব না, পিন্ডির শৃঙ্খল তো আমার পূর্বসূরীরা ভেঙেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নতুন করে গোলাম হব না। এবং অবৈধভাবে যারা আমাদের রক্তের আখরে অর্জিত, রক্ত দিয়ে কেনা 72-এর সংবিধান, এবং শুধু 71-এ 9 মাসের যুদ্ধ না, 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ, যেখানে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব নয়, 4 জাতীয় নেতা জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে মুজিবনগর সরকার, আমাদের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দরিদ্র, রিকশাওয়ালা, মধ্যবিত্ত, ছাত্র, শ্রমিক, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবীরা হত্যার শিকার হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডাররা, জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান, মেজর আব্দুল জলিল সহ অসংখ্য, এবং সেক্টর কমান্ডাররা। এবং তার মধ্যে আরো আরেকটি ঐতিহাসিক ঘটনা হয়েছে, জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজে 27 মার্চ, পরে একই দিনে আওয়ামী লীগ নেতারা যখন বলল যে আপনি আমাদের নেতার নাম নিতে হবে, কারণ ন্যাচারালি জিয়াউর রহমান সাহেব তখন আর্মির মেজর, তাকে তো সবার চিনবার কথা না। তখন উনি নিজে কতটা বিবেকবান, যে মেজর জিয়া, উনি নিজে বললো তাহলে আপনারা ঠিক করে দেন। এগুলো ঐতিহাসিক সত্য। তখন উনি আওয়ামী লীগ নেতারা বলছে আপনি কারেকশন করেন, কারণ জেনারেল জিয়া ইংলিশ খুব ভালো জানতো। উনি নিজে কারেকশন করে দিয়ে লিখলেন, আই অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং জিয়াউর রহমান 1974-এ ডেপুটি আর্মি চিফ থাকাকালে দৈনিক বিচিত্রা একটা নিবন্ধ লিখেছিল, যেখানে একটি জাতির জন্মে উনি পরিষ্কার লিখেছেন, 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণেই আমরা বাঙালি অফিসাররা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধ করতে হবে। এবং প্রত্যেক আর্মির অফিসাররাই, আমাদের বাঙালিরা, এই ধরেন মেজর রফিক যিনি বই লিখেছেন লক্ষ প্রাণের বিনিময়, তারপরে শফিউল্লাহ 19শে মার্চ গাজীপুরে প্রতিরোধ করেছে। এগুলো শুনলে যাদের জ্বর আসে, তাদের পূর্বসূরীরা পাকিস্তানের খুনিদের সহযোগী ছিল। এবং আনফরচুনেটলি আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলগুলো অনেক তরুণের সঙ্গে যোগাযোগ করে না দেখে তাদের ব্রেন ওয়াশ করে দিয়ে তারা এর সঙ্গে ভারতকে যুক্ত করে। ভারতের সঙ্গে আমাদের যেগুলো অমীমাংসিত সমস্যা আছে, সেটার জন্য আমরা ভারতেরও সমালোচনা করি, সেটা আমরা সমাধান করব। কিন্তু এখন যখন বাংলাদেশের বিপদ হয়ে গেল ডিজেল নিয়ে,
তো শেখ হাসিনার করা পাইপলাইন দিয়ে যে ডিজেল আনছে সরকার, এটা নিয়ে তো ওই আপনার এই যে যারা লেখে তাদের তো মুখে কোনো প্রতিবাদ শুনি না। এগুলো হচ্ছে সুবিধাবাদী জামাতের প্ররোচনায় মাথা ওয়াশ হয়েছে এবং এরা অহেতুক বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে চায়। তাদের মন্তব্য নিয়ে আমি বিন্দুমাত্র অরিড না। জি, আমরা শেষ করব তেলের সংকট নিয়ে। সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই বা কোনো সংকট সেরকম আমরা অনুভব করব না, কিন্তু আমরা দেখি যে বাস্তবে দেখি অন্য চিত্র। এটি কেন বলে মনে হয় আপনার? না দেখেন, পেট্রোল অকটেন তো আমরা আমদানি করি না, আমরা যে গ্যাস উৎপাদন করি তার বাই প্রোডাক্ট হচ্ছে পেট্রোল অকটেন। তো সরকার যেটা বলছে বা আমাদের বীর মুক্তিযোদ্ধা মাননীয় জ্বালানি মন্ত্রী যেটা বলছেন সেটা তো ঠিকই, আমাদের এই জ্বালানি সংকট নাই। আমাদের যেটা ডিজেল আমদানি করতে হয় সেইটা তো আমি শোনেন, আমি বিএনপি করি না, কিন্তু যে কোনো সরকারের বিরোধিতা করতে হবে অন্ধের মতো, ওই আমি মৌলবাদী অন্ধ না। হ্যাঁ, সেটা তো আপনি অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রথমে সাপোর্ট করেছিলেন। না না, যতদিন তারা ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। আমাদের শোনেন, আমি অবলম্বন করেন। আমি এই প্রসঙ্গে বলি, কারণটা কি জানেন হাসিনা আক্তার? যে কারণে আপনার অনুষ্ঠানেও আমি আসি, কারণ আপনার এই বোধটা আছে, একজন রিয়েল সাংবাদিক। আপনি তখন বিএনপির কিন্তু অনেক সমালোচনা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো করব। বিএনপি, হ্যাঁ শোনেন, আমরা নাগরিক, কোনো দলবাজ হওয়া যাবে না। আমি দল হিসেবে যে কাউকে সাপোর্ট করতে পারি, কিন্তু আমি না, আমি মানে সরকারি দল হলে আমি দলের চামচামি করব, মন্ত্রীরা দুর্নীতি করলে বলবো ওনারা সুপুরুষ, আর আমি বিরোধী দল করি বলে সরকারের সব কাজের সমালোচনা করব। সরকার তো দ্রুত ভারতের সঙ্গে চুক্তি করে ডিজেল আমদানি করছে, এবং ইরান যে 4টা দেশের জাহাজ হরমুজ দিয়ে আনতে দিয়েছে তার মধ্যে তো আমাদের দেশ আছে। তো এইটার আর এই সমস্যা তো বাংলাদেশ সরকার সৃষ্টি করেনি, আমরা না, এটা পাগল ডোনাল্ড ট্রাম্প এবং সাম্রাজ্যবাদী নীতি। সেইখানে যেটা বরং সরকারের আমি এখানে বলবো ব্যর্থতা, যে তাদের যে আপনার সুপারভাইজারি অথরিটি গুলো করতে পারেনি। প্রথমে রেশনিংটা বলেই আমাদের যারা মজুদদার, যুগে যুগে অসাধু ব্যবসায়ী, আপনি দেখেছেন সেদিনও ভোলা থেকে 30,000 লিটার না কত তেল উদ্ধার করেছে পেট্রোল না হতে। আমরাও তো অসাধু ব্যবসায়ীরা, যারা রোজার মধ্যে রোজা রেখে মুসলমান রোজাদারদের বেশি দামে বুট তেল খাওয়ায়, আবার লুটপাট করে 10 দিন গিয়ে সৌদি আরবে আমাদের পবিত্র মক্কা নগরীতে পড়ে থাকে। অথচ রোজা হচ্ছে সংযমের মাস, সেখানে তারা মুনাফা করে 6 গুণ। এরকম ব্যবসায়ীদের বিরুদ্ধে যে প্রতিরোধ দরকার ছিল, আমি তো বলবো সরকার সেটা করতে পারেনি। এখন তাদের সময় আছে রেশনিংটা না করে, এবং আমরা যারা ধরেন পেট্রোল অকটেন ব্যবহার করি গাড়িতে বা অন্যান্য কাজে, বা ডিজেল, আমাদের উচিত হবে কোনো আতঙ্কিত না হয়ে পেট্রোল পাম্পে গিয়ে যেন অহেতুক তেল না নেই, যখন যেটা লাগবে সেইটা নেবে। আর সরকারেরও আমার মনে হয় রেশনিং দরকার নাই, যার যেটা লাগবে সে নেবে। এবং অহেতুক কিছু দেখবেন পেট্রোল পাম্প এখন বন্ধ আছে, এদের হচ্ছে অশয়তানি, এরা জ্যারিকেন করে করে ড্রামে করে করে বাইরে বিক্রি করছে। সমস্ত পেট্রোল পাম্প চালু করতে হবে। আমি তো মনে করি সরকারের উচিত হবে 2-3টা পেট্রোল পাম্প সরকারের ব্যবস্থাপনায় বিক্রির উদ্যোগ রাখা, আরো বাড়াতে হবে ব্যবস্থাপনা, তাহলে এই কৃত্রিম সংকট হবে না। এবং একটা গণতান্ত্রিক সরকারের এইটা বৈশিষ্ট্য, সংসদও যেরকম এই যে সংস্কার নিয়েও আলোচনা করতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে এখন হাসিনা আক্তার, আপনি চিন্তা করেন, যে বাচ্চাটা তার কিছু বলতে পারে না, মা শুধু কান্না করে, মা তখন তাকে খাওয়ায়, সেই বাচ্চার হামে আপনি এমনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানা ঝামেলা। আপনি দেখেন এই যে ইউনুস আপনার ইউনুস সাহেবরা টিকার দিকে মনোযোগী দেয়নি, কারণ তাদের লক্ষ্যই ছিল কিভাবে তাদের স্বার্থগুলো আদায় হবে। ওনাদের তো একজন স্বাস্থ্যমন্ত্রী তো অকার্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, অকার্যকর। না না হাসিনা আক্তার, আপনার মনে আছে আপনি যে আহতদের নিয়ে আসলেন, উনি তো নিজে একজন, আপনি যে আহতদের নিয়ে কত প্রোগ্রাম করলেন মনে আছে? হ্যাঁ, জুলাই আন্দোলনে তারা বলেছে না, আপনি অনেকবার করেছেন, আমাকেও এনেছিলেন, আপনি বলেছিলেন না? এবং তারা বলেছিল না যে স্বাস্থ্য উপদেষ্টা কোনো রেসপন্স করে না? ভাই শোনেন, কিছু মন্ত্রণালয় আছে হাসিনা আক্তার, টেকনিক্যাল লোক লাগে, জানাশোনা লোক লাগে, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র, আইন, স্বাস্থ্য, তাই না? এগুলোতে পেশাদারি ওই প্রফেশনের লোক দেওয়াই সবচেয়ে মঙ্গল। তো সুতরাং এই যে আমরা এই যে ইউনুস সাহেব বিএনপির সরকারের ঘাড়ে অন্যান্য অনেক সমস্যার মতো এই যে যে সমস্যা দিল,
আমি তো মনে করি বিএনপি যেরকম ১/১১ কুশীলবদের খোঁজার জন্য চিন্তা করছে, খুঁজুক, এটা প্রয়োজন আছে, কিন্তু ইমিডিয়েট ইউনুসেফ যে এত ক্ষতি করলো, বা ধরেন অন্য ক্ষতিগুলো নয় পরে, কিন্তু আমাদের অনাগত ভবিষ্যৎ বাচ্চাদের যে মৃত্যু মুখে পতিত করলো, এই জন্য তো বিএনপি সরকারের উচিত হবে ডক্টর ইউনুস সহ তার এন্টার ক্যাবিনেটের বিরুদ্ধে একটি নিরপেক্ষ স্বাধীন ইনকোয়ারি করা, এবং ইনকোয়ারি করে আইনগত ব্যবস্থা নেওয়া, এবং যতদিন সেটা শেষ না হচ্ছে সাবেক কোনো চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার সহ কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে, ট্রাভেল রেস্ট্রিকশন দিতে হবে, এবং প্রয়োজনে যদি তাদের তদন্তে পাওয়া যায়, আমি বলছি না যে ইউনুস সাহেবের মতো মব করতে হবে, জোর করে অ্যারেস্ট না, আইনগতভাবে ডিউ প্রসেস অফ ল ফলো করে এগুলো ঘটনা তদন্ত এবং বিচার করতে হবে। এত বড় ক্ষতি তারা করলো। ইউনুস তো আছে স্বাস্থ্য উপদেষ্টাকেও তো, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকেও, এবং আমাদের সংসদীয়, আমাদের গণতন্ত্রের কালচার, ক্যাবিনেট সমষ্টিগতভাবে রেসপন্সিবল। আর আপনি তো সবসময় একটা কথা বলেন যে ক্ষমতা এবং হচ্ছে যে জেলখানা পাশাপাশি অবস্থান করে। ক্ষমতার কারাগারের বন্ধুত্ব, ক্ষমতার কারাগার হচ্ছে লাইলি মজনুর মতো সম্পর্ক, এটা আমি আওয়ামী লীগ আমলে বলেছি, এবং যারাই এটা ভুলে যায় তাদের ওইখানে যেতে হয়। আমি তো বলি বর্তমান ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী সহ সপ্তাহে যদি একদিন তারা আধা ঘন্টা মনে করে যে কেন আওয়ামী লীগ এত বড় দল, এত জনপ্রিয়, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, মৌলানা ভাসানীর দল, এত জনসমর্থন, এত সৈনিক, কেন তারা এই অবস্থার সম্মুখীন হলো, এইটুকু মনে রাখলেই বিএনপি সাফল্যের সঙ্গে ৫ বছর চালাতে পারবে। আর আমি শেষ করে দেই, আর দুইটা প্রতিষ্ঠানকে যদি ওনারা স্বাধীনভাবে চলতে দেয়, একটা হচ্ছে আপনাদের মিডিয়া, সেই লক্ষণ দেখছি না, পুরা মিডিয়া মনে হচ্ছে আবারও সেই চামচামি, দালালি, মোসাহেবি। আর আমি যে প্রতিষ্ঠানে থাকি সেই বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে চলতে দেয়। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন ব্যারিস্টার ফুয়াদ বলছিল যে শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা উচিত, ওই যে পালানোর ছবিটা, সেটা এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর না। শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা ফুয়াদের ব্যক্তিগত ওপিনিয়ন, ফুয়াদ সাহেবের। আমি তো মনে করি ইয়াহিয়া খানের ছবিও টাঙিয়ে রাখতে হবে, যে কিভাবে একটা মানুষ মধ্যযুগে আমাদেরকে ধাবিত করেছিল। টাঙিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের সমস্ত যুদ্ধাপরাধী, রাজাকার, গোলাম আজম, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা, বাচ্চু রাজাকার সহ সমস্ত রাজাকারদের, যারা সেদিন বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাক হানাদার বাহিনীর সহায়তা নিয়ে, তাদেরও ছবি সব জায়গায় টাঙিয়ে রাখতে হবে, যে এই কুলাঙ্গাররা পাকিস্তানি বাহিনীকে সহায়তা না করলে আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না। অসংখ্য ধন্যবাদ।